নিট মিটারিং এই ফ্যাসিলিটি অ্যাড করার মতো একটা সুযোগ আছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা একটু বলে রাখি যে এখানে যে আমরা বলেছিলাম অনলাইনের থ্রুতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্রুভালের জন্য বা নিট মিটারিং অ্যাপ্রুভালের জন্য। তো সেই অনলাইনে যেই লিঙ্কের থ্রুতে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই লিঙ্কটা আমরা নিচে দেখতে পাচ্ছি। আমরা একটু পরে এই লিঙ্কে ঢুকে দেখবো যে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার প্রসেসটা অনেক ইজি, প্রসেসটা আমরা দেখবো না, বাট এটা ঢুকে দেখবো আসলে কোথায় আমরা অ্যাপ্লাই করব। আর যদি এক্সট্রা হাই ভোল্টেজ, এটা যে কেউই করতে পারে। এক্সট্রা হাই ভোল্টেজ হচ্ছে 132 থেকে 230 কেভি। এটা সাধারণত ট্রান্সমিশন লাইন যারা ইউজ করে তাদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বাট এটা এনি কনজিউমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তো সাধারণত নর্মাল মানুষ এটা ইউজ করবে না। এটা সাধারণত যারা ট্রান্সমিশন কোম্পানিগুলো যারা আছে, লং ডিস্টেন্স ট্রান্সমিশন করতে হয়, তো এই ট্রান্সমিশন কোম্পানিগুলো সাধারণত এই ভোল্টেজ অপারেট করে থাকে। তাহলে এটা সরাসরি যাদের সোলার প্লান্ট আছে তারা জাস্ট এই ট্রান্সমিশন লাইন এটা সাবমিট করার জন্য জাস্ট এই মিটারিংটা ইউজ করতে পারে। তো এটা অনেক বড় পরিসরে। তো আমরা একটু লিঙ্কে ঢুকে দেখি যে লিঙ্কের থ্রুতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি নিট মিটারিংয়ের জন্য। তো আমরা জাস্ট এখানে একটু ক্লিক করে দেখছি। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিট মিটারিং অ্যাপ্লিকেশন সিস্টেম। তো অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, আবার উপরেও দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অপশন আছে, লগ ইন করতে পারবো আমরা। জাস্ট আমরা এখান থেকে লগ ইন করে, লগ ইন যদি সাইন আপ না করা থাকে লগ ইনের অপশনে গেলে আমরা কিন্তু এখান থেকে সাইন আপ অপশন দেখতে পাবো। দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা ক্যালকুলেটরও এখানে আছে। অনুমোদিত লোড কিলোওয়াট, এখানে কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। এগুলো আমরা জাস্ট এই অ্যাপ্লাই থ্রুতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিছু জাস্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে জাস্ট ফর্মটা আমরা ফিল আপ করেই হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছি নেম অফ ইউটিলিটি, অর্থাৎ আপনি যেহেতু রেসিডেন্সিয়াল হাউসের জন্য যদি আপনি এটা ইনস্টল করতে চান, তাহলে আপনার আপনি যেই ইউটিলিটি কোম্পানির থেকে, ইউটিলিটির যে ডিস্ট্রিবিউটর কোম্পানি আছে যাদের থেকে আপনি ইউটিলিটি লাইন নিয়েছেন, আপনার নিট মিটারিং ইনস্টল করতে গেলে তো অবশ্যই আগে আপনার ইউটিলিটি কানেকশন থাকতে হবে। তো যেই কোম্পানি থেকে আপনি কানেকশনটা নিয়েছেন সেই কোম্পানি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ যারা ঢাকা শহরে আছেন তারা তো অবশ্যই ডেস্কো সিলেক্ট করবেন। ঢাকা শহরের তো ডেস্কোই হচ্ছে ডিস্ট্রিবিউটর কোম্পানি। এছাড়া যারা ওয়েস্ট জোনে আছেন, দক্ষিণাঞ্চলে, তারা WZPDCL এটা ইউজ করবেন। অর্থাৎ যেই এরিয়াতে ইউটিলিটি কোম্পানি থেকে হচ্ছে সাপ্লাই নিয়েছেন তারা সেটা সিলেক্ট করে। এখানে ডিফারেন্ট কিছু অপশন আছে। টেরিফ জিনিসটা কি, এগুলো আমরা দেখবো। এগুলো জাস্ট এই ফর্মটা ফিল আপ করে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক। এখানে লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। দেন পারমিটেবল ডিভাইস, অর্থাৎ এই যে আমরা বললাম একটু আগে যে স্পেসিফিক কিছু ডিভাইস আছে, যেই ডিভাইসগুলো ইউজ করলেই হচ্ছে আপনাকে পারমিশন দেওয়া হবে। সেই প্রধানত হচ্ছে 3 টাইপের ডিভাইস আছে। আপনি যদি স্পেসিফিক 3 বলতে 2 টাইপের ডিভাইস, আপনি যদি নিট মিটারিং ইনস্টল করতে চান, প্রথমত আপনাদেরকে স্পেসিফিক কিছু কোম্পানির সোলার মডিউল বা সোলার প্যানেল ইউজ করতে হবে, এবং স্পেসিফিক কিছু কোম্পানির ইনভার্টার ইউজ করতে হবে। তো ইনভার্টার ইউজ করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে সিঙ্গেল ফেস ইনভার্টার এবং 3 ফেস ইনভার্টার। সিঙ্গেল ফেস এবং 3 ফেসের জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা যদি সিঙ্গেল ফেস ইনভার্টার ইউজ করতে চাই, তাহলে সিঙ্গেল ফেস ইনভার্টার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আমরা ইনভার্টার লিঙ্কটা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ অ্যাপ্রুভড সিঙ্গেল ফেস সোলার ইনভার্টার ফর নিট মিটারিং। মোটামুটি 36টার মতো। আচ্ছা, যতদূর বুঝতে পারছি এখানে 36টা কোম্পানির লিস্ট দেওয়া আছে বা 36 ইনভার্টারের লিস্ট দেওয়া আছে। আমরা যদি এটা পেজ নাম্বার 1, যদি নেক্সট পেজে যাই তাহলে আরও যাওয়া যাবে। তো আমরা প্রিভিয়াস পেজ থেকে স্টার্ট করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড নেম, অর্থাৎ সিঙ্গেল ফেস ইনভার্টার, এবং এখানে দেখতে পাচ্ছি কিন্তু শ্রেডা লেখা আছে, অর্থাৎ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি।
আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছি। তো এখানে সলিস, সোল্যাক্স, ক্রাউন, সোল্যাক্স অর্থাৎ স্পেসিফিক কিছু কোম্পানির স্পেসিফিক কিছু মডেল এখানে সাজেস্ট করা হয়েছে। তো আমরা চাইলে এখান থেকে স্পেসিফিক কোনো মডেল যদি আমরা এখান থেকে খুঁজে বের করতে চাই তাহলে এখান থেকে জাস্ট সার্চ করে খুঁজে বের করতে পারি। তার ক্যাপাসিটি দেওয়া আছে কত কিলোওয়াট ক্যাপাসিটি। এছাড়া ফুলফিলিং স্ট্যান্ডার্ড অর্থাৎ এই ইনভার্টার ম্যানুফ্যাকচার করার সময় কি স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয়েছিল, আইইসি স্ট্যান্ডার্ড, এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে। সাপোজ এই যে ইনভার্টারগুলো সিলেক্ট করা হয়েছে সেই ইনভার্টারগুলো সিলেক্ট করার পেছনেও কিন্তু এই জিনিসটা দেখা হয়েছে যে কোন স্ট্যান্ডার্ড মেনটেন করে ইনভার্টারগুলো জেনারেট করা হয়েছিল। দেন রেফারেন্স অর্থাৎ এই লিস্ট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে ইনভার্টার সেগুলো চুজ করে নিতে পারি। এখানে 5 কিলোওয়াট, 8 কিলোওয়াট, 3 কিলোওয়াট, 6 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 1 কিলোওয়াট পর্যন্ত আছে। এর নিচে কোনো ইনভার্টার আমার জানা মতে নেই। 1 কিলোওয়াটের নিচে কোনো ইনভার্টার নেই। তো এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ইনভার্টার। ওকে, তাহলে আমরা যদি 3 ফেজ ইনভার্টারগুলো একটু দেখার ট্রাই করি, শ্রেডে অ্যাপ্রুভ 3 ফেজ ইনভার্টার। তাহলে এখানে 3 ফেজ ইনভার্টার আমরা দেখতে পাচ্ছি 200টা ইনভার্টারের লিস্ট দেওয়া আছে, 200টা মডেল এখানে সাজেস্ট করা হয়েছে। এখানে ব্র্যান্ড নেম এছাড়া মডেল নাম্বার দেখা যাচ্ছে। এবং 3 ফেজ ইনভার্টারের ক্যাপাসিটি নর্মালি বেশি হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি 40 কিলোওয়াট, এছাড়া 36 কিলোওয়াট রেটিংয়ের, আবার 1 কিলোওয়াট রেটিংয়েরও আছে। তো আমরা কিন্তু প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছি 92 কিলোওয়াটেরও আছে, 100 কিলোওয়াটেরও আছে 3 ফেজ ইনভার্টার যেহেতু। তবে আমরা বিগত ক্লাসগুলোতে যখন ইনভার্টার নিয়ে আলোচনা করেছিলাম আমরা কিন্তু এটা কিন্তু বলা হয়েছিল যে আমরা চেষ্টা করবো যে ছোট সাইজের ইনভার্টার ইউজ করার জন্য। অর্থাৎ আমরা যদি পুরো সিস্টেমের জন্য একটা ইনভার্টার ইউজ করি, পুরো সিস্টেমের জন্য যদি একটা ইনভার্টার ইউজ করি তাহলে ওই একটাই ইনভার্টারে যদি কোনো প্রবলেম হয় তাহলে পুরো সিস্টেম আমার অকেজো হয়ে যাবে, পুরো সিস্টেম আমার অফ হয়ে যাবে। তো আমরা যদি ছোট ছোট সাইজের অনেকগুলো ইনভার্টার ইউজ করি এতে খরচ বেশি পড়বে, অবভিয়াসলি খরচ বেশি পড়বে, কিন্তু তাতে সুবিধা হচ্ছে যে কোনো একটা ইনভার্টারের কোনো প্রবলেম বা ফল্ট ক্রিয়েট হলে বাকি ইনভার্টারগুলো সচল থাকবে। তো এখানে 125 কিলোওয়াটেরও ইনভার্টার আছে, আরও বেশি। এখানে লিস্ট অনেকগুলো আছে, আমাদের টোটাল 3 ফেজ হয়তো আছে 200টার মতো লিস্ট। এটা সিঙ্গেল ফেজ, এটা 3 ফেজ ইনভার্টার লিস্ট। দেখতে পাচ্ছি 3 ফেজ ইনভার্টার অ্যাপ্রুভড, যেগুলো অ্যাপ্রুভ করা হয়েছে। দেন আমরা দেখতে চাচ্ছি সোলার মডিউলগুলো। সোলার মডিউলে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ অ্যাপ্রুভাল সোলার মডিউলস ফর নিট মিটারিং। 170টির মতো মডেল এখানে সাজেস্ট করা হয়েছে। সাজেস্ট বলতে এটা ইউজ করতে হবে, এছাড়া উপায় নেই। তো আমরা ক্যানাডিয়ান সোলার ব্র্যান্ডের কিছু মডেল দেখতে পাচ্ছি। দেন জিঙ্কো সোলার, টিডাব্লিউ সোলার, ব্র্যান্ড নেম এখান থেকে আমরা যেটা প্রয়োজন আমরা সেটা চুজ করে নিব। দেন মডেল নাম্বারও দেখতে পাচ্ছি এবং ক্যাপাসিটি দেখতে পাচ্ছি 620 কিলোওয়াট। তো এখান থেকে একটা চুজ করে নিলেই হবে। তো এর বাইরের এমন কোনো মডিউল বা এমন কোনো ইনভার্টার কিন্তু চুজ করা যাবে না যেটা এই লিস্টের মধ্যে নেই, তাহলে অবশ্যই আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে না। দেন আমরা কানেকশন টাইপটা একটু দেখে নেওয়ার ট্রাই করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিভি প্যানেলের যে এক একটা স্ট্রিং, এখানে এক একটা স্ট্রিং দিয়ে আমাদের এক একটা ইনভার্টারে হচ্ছে ইনপুট এনার্জি ইনপুট হচ্ছে বা পাওয়ার ইনপুট হচ্ছে, এবং ইনভার্টারগুলোর আগে আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। তো এখানে তো স্ট্রিংয়ের পর এখানে ফিউজও ইউজ করা যায়, বাট আমরা যদি নেট মিটারিং ইনস্টল করতে চাই তাহলে শ্রেডা কোম্পানি যেই ধরনের প্রোটেক্টিভ ডিভাইস আমাদেরকে ইউজ করতে সাজেস্ট করবে, সাজেস্ট বলতে ইউজ করতে বা ইউজ করাটা কম্পালসরি, যেই ধরনের প্রোটেক্টিভ ডিভাইস হচ্ছে আমাদেরকে ইউজ করতে বলবে সেই ধরনের প্রোটেক্টিভ ডিভাইসই আমাদের ইউজ করতে হবে। অন্য ডিভাইস ইউজ করলে কিন্তু আমাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখবো, আমাদের কাছে একটা পিডিএফ আছে, সেই পিডিএফে দেখবো যে কী ধরনের প্রোটেক্টিভ ডিভাইস হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে বলা হয়েছে। তো যেই গাইডলাইন থাকবে সেই গাইডলাইনের অনুসারে প্রোটেক্টিভ ডিভাইস হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। আমাদের সার্কিট ব্রেকার ফিউজ ইউজ করা যায়, বাট যদি আমাদেরকে সার্কিট ব্রেকার ইউজ করতে বলে আমরা সার্কিট ব্রেকার ইউজ করব। তো ইনভার্টার থেকে কানেকশন চলে যাবে একটি ডিস্ট্রিবিউশন বোর্ডে, এখানে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে। এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের কাজ হচ্ছে, এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটা কিন্তু আমাদের
স্টেটা থেকেই দেওয়া হবে, অর্থাৎ তাদেরই স্পেসিফিক সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, সেইখান থেকে তারা জাস্ট বোর্ডটা আমাদেরকে সেন্ড করলে আমরা সেটা জাস্ট এখানে কানেকশনটা বিল্ড আপ করে ফেলবো। তো এখানে যতগুলো স্ট্রিং ইনভার্টার কানেক্ট থাকবে সেই সবগুলো স্ট্রিংয়ের জন্য এক একটা সার্কিট ব্রেকার এখানে ইউজ করা হবে। সেই সার্কিট ব্রেকার কম্বাইন করে জাস্ট একটা এনার্জি মিটার এখানে ইউজ করা যে হ্যাঁ, এখানে ইউজ করা এটা অপশনাল না, আমাদের দুইটা এনার্জি মিটার লাগবে। একটা এনার্জি মিটার হচ্ছে সোলার প্যানেল কতটুকু এনার্জি প্রডিউস করছে, সোলার প্যানেল কতটুকু পাওয়ার বা এনার্জি ইউজ করছে সেটা চেক করার জন্য হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জি মিটার, এটা এখানে ইউজ করতে হবে। দেন সেই এনার্জি মিটার হয়ে আমাদের কানেকশনটা আর একটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে চলে যাবে। তো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে একটি কানেকশন আসছে আমাদের সোলার প্লান্ট থেকে, আরেকটা কানেকশন আসছে আমাদের কনজিউমার লোড থেকে। কনজিউমার লোড থেকে একটা সার্কিট ব্রেকারের থ্রুতে আরেকটা কানেকশন আসবে, এবং কনজিউমারের আগে আমরা চাইলে একটি কনজামশন অফ এনার্জি মিটার, অর্থাৎ যেই মিটারটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে আছে, যেটা দিয়ে জাস্ট দেখা হয় কনজিউমার কী পরিমাণ লোড কী পরিমাণ এনার্জি কনজিউম করেছে, সেরকম একটা, বাট এটাকে অপশনাল রাখা হয়েছে। আমরা চাইলে এটা ইউজ নাও করতে পারি। আমরা যদি চাই যে কী পরিমাণে এনার্জি জাস্ট কনজিউম করা বা লোডে আমরা কী পরিমাণ এনার্জি ইউজ করছি, এটা যদি আমরা হিসাব রাখতে চাই তাহলে আলাদাভাবে এটা ইউজ করতে পারি, বাট এটা অপশনাল, এটা কম্পালসরি না। তো আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে প্লান্ট থেকে একটা কানেকশন আসলো, কনজিউমার লোড থেকে একটা কানেকশন আসলো, দেন ফাইনাল একটা কানেকশন চলে যাবে গ্রিডের সঙ্গে। তো গ্রিডের সঙ্গে আমরা একটা সার্কিট ব্রেকার তো এখানে ইউজ করতেই হবে, আর একটা ডিসকানেক্টর সুইচ, এটাকে আইসোলেটর বলা হচ্ছে, অর্থাৎ একটা মেইন সুইচের মতো একটা সুইচ এখানে ইউজ করে পাঠিয়ে দেওয়া হবে আমাদের নিট মিটারিং থ্রুতে ইউটিলিটি গ্রিডে। তো ইউটিলিটি গ্রিড থেকে যেই কানেকশনটা আসবে, আগে হচ্ছে নিট মিটারিং বা নিট মিটারের সঙ্গে কানেকশন বিল্ড আপ করে তারপর হচ্ছে আমাদের মেইন সার্কিট ব্রেকার বা আইসোলেটর একটা মেইন সুইচ যেটা, সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এখানে থাকবে হচ্ছে নিট মিটারিংটা, আমরা দেখতে পাচ্ছি ইউটিলিটি এনার্জি মিটার বাই ডাইরেকশনাল, ওই বাই ডাইরেকশনাল যে মিটারটা আছে এটাই নিট মিটারিং। তো এটার কাজ কি, এটা হচ্ছে কি পরিমাণ এনার্জি আমাদের গ্রিড থেকে আমাদের এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে ঢুকছে, সেটা লোড কনজিউমের জন্য হতে পারে অথবা ব্যাটারি চার্জিংয়ের জন্য হতে পারে। মেন কথা এই মিটার পাস করে কতটুকু এনার্জি আমাদের গ্রিড থেকে আসছে বা কনজিউম হচ্ছে সেটার হিসাব রাখবে, এবং সেই সঙ্গে হিসাব রাখবে যে এই সাইড থেকে কী পরিমাণ এনার্জি ইউটিলিটি গ্রিডের দিকে গেল, সেটা সোলার প্লান্টের থেকেই হোক বা অন্য কোনো জেনারেটর থেকেই হোক। আমরা ব্যাকআপ হিসেবে জেনারেটর তো রাখতে পারি যদি হাইব্রিড সিস্টেম আমরা ইনস্টল করি, তো সেক্ষেত্রে এটা এখান থেকে যেতে পারে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আলাদা কিছু গাইডলাইন থাকতে পারে। দেন যেহেতু আমরা 3 ফেজ সিস্টেমে, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, অর্থাৎ 400 ভোল্টেজে ইউজ করছি, তো এখানে আমাদের কোনো ট্রান্সফরমারের প্রয়োজন নেই, আমাদের লো ভোল্টেজ গ্রিড থেকে আমরা কানেকশনটা নিয়েছি। ট্রান্সফরমার এটা ইউটিলিটি গ্রিডেই থাকবে, অর্থাৎ আমরা যদি রাস্তা দিয়ে চলার সময় আমরা কিন্তু মাঝে মাঝে দেখতে পারবো যে আমাদের ইলেকট্রিক যে পোলগুলো থাকে, যেটাকে বাংলায় খাম্বা বলা হয়, যে ইলেকট্রিক পোলগুলো থাকে, সেই পোলের পাশে কিন্তু ট্রান্সফরমার থাকে। ওটাকে আমরা ছোটোখাটো একটা সাবস্টেশন বলতে পারি। যেখানে একটা ট্রান্সফরমার আছে সেটাকে কনসেপচুয়াল একটা সাবস্টেশন বলা যায়। তো এটা এখানে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছি, এটা যেহেতু আমাদের ইউটিলিটি অর্থাৎ লো ভোল্টেজ গ্রিডের পরে আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউটিলিটি কোম্পানিরই কোনো ট্রান্সফরমার, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে না যদি আমরা 400 ভোল্টেজের লাইন নেই। বাট ট্রান্সফরমার ইনস্টল করতে হবে যদি আমরা হাই 11 কেবি লাইন নেওয়ার ট্রাই করি। যদি আমাদের 11 কেবি লাইনের দরকার পড়ে তাহলে আমাদের সাবস্টেশন ইনস্টল করে একটা ট্রান্সফরমার নিতে হবে। তো এটার কানেকশন প্রাইস আমরা দেখতে পাচ্ছি এক একটা স্ট্রিং থেকে আমাদের গ্রিড টাইট ইনভার্টারে যাচ্ছে, ইনভার্টার থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে চলে আসলো আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে এমডিবি। তো এমডিবি থেকে আমাদের এখানে যে আইসোলেটর বা মেইন সুইচ আছে, সেই মেইন সুইচ থেকে ট্রান্সফরমার হয়ে সার্কিট ব্রেকার হয়ে আমাদের নিট মিটারিং থ্রুতে চলে যাচ্ছে আমাদের মিডিয়াম ভোল্টেজ গ্রিডে। এটা যদি হাই ভোল্টেজ লিখেছে, এটা আসলে মিডিয়াম ভোল্টেজ গ্রিড, অর্থাৎ 11 কেবি গ্রিড। তো 11 কেবি গ্রিডে কানেকশন নেওয়ার জন্য আমাদের অবশ্যই সাবস্টেশন তো অবশ্যই ইনস্টল করতে হবে। সেই সাবস্টেশনের পর হচ্ছে আমাদের নিট মিটারিংটা মিটারটা সেট আপ করতে হবে। আশা করছি আমরা ক্লিয়ার। দেন আমরা যে পাওয়ারটা ইনজেক্ট করবো গ্রিডে, নিট মিটারিং ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু পাওয়ার গ্রিডে ইনজেক্ট করবো। তো সেই পাওয়ার ইনজেক্ট করার তো কিছু কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তো সেই কোয়ালিটি হচ্ছে আমাদের ভোল্টেজ ফ্লাকচুয়েশন লেভেল
সর্বোচ্চ 6% হতে পারে। ফ্লাকচুয়েশন বলতে আমরা আমাদের যে সিঙ্গেল ফেজ আমরা যারা ইউজ করছি সেটি ভোল্টেজ ভ্যালুটা হচ্ছে 230 ভোল্ট, আমরা জানি সবাই। তো 230 ভোল্টের যে লাইন আমরা ইউজ করছি সিঙ্গেল ফেজের, এই ভোল্টেজ লেভেলটা কিন্তু 230 ভোল্টে থাকে না, এটা 240 থেকে 220 থেকে 240 পর্যন্ত ওঠানামা করে। তো আমরা যেই ভোল্টেজটা সাপ্লাই দিব সেই ভোল্টেজটা বা ইনজেক্ট করব সেই ভোল্টেজটা যে একজ্যাক্ট 230ই সবসময় মেনটেন করবে এরকম না, এটা ফ্লাকচুয়েট করতে পারে। তো ফ্লাকচুয়েশন লেভেলটা সর্বোচ্চ 6% হতে পারে। 6%-এর বেশি ফ্লাকচুয়েশন লেভেল কিন্তু অ্যালাউয়েবল না। তো আমরা যদি অ্যাপ্লাই করতে চাই বা আমরা যদি যখন ইনজেক্ট করি অবশ্যই এটা মেনটেন করতে হবে যে, বা সিস্টেমটা এমনভাবে মেনটেন করতে হবে যে 6% ফ্লাকচুয়েশন লেভেল যেন 6%-এর বেশি না যায়। এটা নর্মালি থাকেই, কারণ আমরা যে ইনভার্টার ইউজ করব ইনভার্টারের মধ্যে অটোমেটিক এই কোয়ালিটিগুলো মেনটেন করা থাকে যে যেই ভোল্টেজ এসি পাওয়ারটা সে প্রডিউস করবে সেই এসি পাওয়ারের ভোল্টেজ লেভেল যেন 6%, যেই স্পেসিফিক আমি ভোল্টেজ লেভেল সিলেক্ট করে দেবো সেটা যেন 6%-এর বেশি ফ্লাকচুয়েট না করে। সেই ইনভার্টার থেকে অটোমেটিক এই কোয়ালিটিগুলো মেনটেন করা হয়। দেন পাওয়ার ফ্যাক্টর, এটাও হচ্ছে যদি আমাদের রুলস হচ্ছে আমরা যেই লোড ইউজ করব অর্থাৎ বাসাবাড়ির যে লোড থাকবে সেই লোড যদি ইনভার্টার আউটপুটের রেটিংয়ের 20%-এর বেশি হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর আমাদেরকে 8.5% মেনটেন করতেই হবে। তো পাওয়ার ফ্যাক্টর কি এটা আশা করছি আপনারা সবাই জানেন। যদি আপনারা ইউনিভার্সিটি বা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ে থাকেন পাওয়ার ফ্যাক্টর কনসেপ্ট অবশ্যই সবার জানা আছে। আর যদি না থাকে তাহলে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইনে পাওয়ার ফ্যাক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং সেখানে আলোচনা করা আছে কীভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট ইনস্টল সেট আপ করতে হয়। তো সেটা আপনারা দেখে আসতে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে দেখতে পারেন। বাট এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু এটা আসলে ভিন্ন দিকে আলোচনা চলে যাবে। তো আমাদেরকে পাওয়ার ফ্যাক্টর 85% এটা মেনটেন করতে হবে যদি, বা এনশিওর করতে হবে যদি দেখা যাচ্ছে আমাদের যে লোড আমরা ইউজ করছি সেই লোডটা ইনভার্টারের আউটপুট, অর্থাৎ ইনভার্টারের যে এসি আউটপুট লেভেল আছে সেটা 5 কিলোওয়াট বা 30 কিলোওয়াট 40 কিলোওয়াট এরকম হয়ে থাকে, ডিফারেন্ট হয়ে থাকে। আমরা যে ইনভার্টারগুলো লিস্ট দেখে আসলাম, তো ইনভার্টারের যে আউটপুট রেটিং সেই রেটিংয়ের 20% অর্থাৎ লোড যদি আমি ইনস্টল করি তাহলে আমাদেরকে 85% যে পাওয়ার ফ্যাক্টর এটা সবসময় মেনটেন করতে হবে। তো পাওয়ার ফ্যাক্টর 85% মেনটেন করার জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট ইনস্টল করতে হয়। বাট এই ক্ষেত্রে আমরা যদি স্মার্ট যেই ইনভার্টারগুলো ইউজ করি সেই স্মার্ট ইনভার্টারগুলো অটোমেটিক তারা পাওয়ার ফ্যাক্টর যে 85% এটা মেনটেন করে। তো আমরা স্মার্ট ইনভার্টার ইউজ করলে আমাদের আলাদাভাবে এটা নিয়ে কোনো জাস্ট আলাদা কোনো সেট আপ বা অন্য কোনো কাজ করতে হবে না। দেন হারমোনিক্স হচ্ছে অর্থাৎ যে পাওয়ারটা ইনজেক্ট করা হবে সেই পাওয়ারের কোয়ালিটি 5%, সেটা টোটাল হারমোনিক ডিস্টরশন, এটাকে সংক্ষেপে টিডিএইচ বলা হয়। সেই টিডিএইচ টোটাল হারমোনিক ডিস্টরশন ম্যাক্সিমাম 5% হওয়া যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম 5% অ্যালাউয়েবল, এর বেশি হওয়া যাবে না। তো এখন কোশ্চেন আসতে পারে যে হারমোনিক কী আসলে, বা টোটাল হারমোনিক ডিস্টরশন জিনিসটা কি। আমি একটু সংক্ষেপে এখানে বলে রাখছি। সাধারণত যেই এসি পাওয়ারটা আমরা ইউজ করি সেটা সাধারণত সাইনোসাইডাল ওয়েভ। তো আমরা এখানে ব্ল্যাক কালারের, আমি একটু জুম করলে হয়তো দেখতে পাবো, এখানে যে ব্ল্যাক কালারের ওয়েভটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এসি সাইনোসাইডাল ওয়েভ। তো এখানে ব্ল্যাক কালার এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ। বাট এই ব্ল্যাক কালারের পিওর সাইন ওয়েভের সঙ্গে আমরা আরও কিছু সাইন ওয়েভ দেখতে পাচ্ছি, আমাদের রেড ব্লু ইয়েলো কালারের কিছু সাইন ওয়েভ দেখতে পাচ্ছি। এখানে 3rd হারমোনিক, 7th হারমোনিক, 5th হারমোনিক এবং কালো রঙের দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল। অর্থাৎ কালো রঙের যে সাইন ওয়েভটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের, যদি আমরা এটাকে একটা এসি ভোল্টেজের ওয়েভ ফ্রম চিন্তা করি তাহলে এই সাইন ওয়েভটাই হচ্ছে কালো রঙের, এই ফান্ডামেন্টাল সাইন ওয়েভটাই হচ্ছে 220 ভোল্টের সেই সাইন ওয়েভটা। 230 ভোল্টের সাইন ওয়েভ হচ্ছে 230 ভোল্ট হচ্ছে তার রুট মিন স্কোয়ার ভ্যালু, অর্থাৎ সাইনোসাইডাল ওয়েভের রুট মিন স্কোয়ার ভ্যালু। বাট অ্যাকচুয়ালি এই সাইনোসাইডাল ওয়েভের অ্যাম্পলিটিউড 325 ভোল্ট হয়ে থাকে। তো এটা যদি আমাদের ফান্ডামেন্টাল ওয়েভ হয়ে থাকে, তো আমরা যদি কিছু ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, সাপোজ ইনভার্টার, আমরা যদি সোলার সিস্টেমে যেহেতু ইনভার্টার ইউজ করা হচ্ছে,
যে যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে, যে সাপোজ ইনভার্টারের পাশাপাশি রেকটিফায়ার আছে, এছাড়া আমাদের পিসি যেগুলো আছে, কম্পিউটার ইউজ করি, এছাড়া অন্য যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, ভিএফডি, অর্থাৎ ভিএফডি, ইনভার্টার, রেকটিফায়ার, যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে সেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে কিন্তু যদি আমরা লোড হিসেবে ইউজ করি তাহলে সেখানে এরকম কিছু হারমোনিক্স ক্রিয়েট হয়। আমরা দেখতে পাচ্ছি থার্ড অর্ডার, ফিফথ অর্ডার এবং সেভেন্থ অর্ডার, অর্থাৎ ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির কতগুলো সাইনোসয়েডাল ওয়েভ দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত নর্মালি ক্রিয়েট হয়ে যায় যখন আমরা কোন কিছু ইলেকট্রনিক ডিভাইস ইউজ করব। তো এগুলো যখন আমাদের মেইন সাইনোসয়েডাল ওয়েভের সঙ্গে এই সাইনোসয়েডাল ওয়েভগুলো আরও কিছু হারমোনিক্স বা কিছু ডিস্টরশন বলা যায়, আনওয়ান্টেড কিছু সিগন্যাল, অপ্রয়োজনীয় কিছু সিগন্যাল, এগুলো যখন এগুলোর সঙ্গে জাস্ট মিক্সড হয়ে যায় তখন আমাদের যেই সাইনোসয়েডাল ওয়েভ, এটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ থাকে না। সাপোজ এখানে গ্রিন কালারের দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট, অর্থাৎ এটা ছিল আমাদের কালো রঙের সাইনোসয়েডাল ওয়েভটা ছিল আমাদের মেইন সাইনোসয়েডাল ওয়েভ, যেটা ছিল পিওর সাইন ওয়েভ। তার সঙ্গে এই হারমোনিক্সগুলো মিশ্রিত হয়ে একটি বেখাপ্পা টাইপের একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমাদের গ্রিন কালারের যে ওয়েভটা দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট, সেটা। তো এই ধরনের সিস্টেম, এই যে আমাদের একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভটা, এটা বিভিন্ন হারমোনিক্সের কারণে, বিভিন্ন ওয়ার্ডের হারমোনিক্সের কারণে যে ওয়েভটা নষ্ট হয়ে গেল। তো এই যে ডিফারেন্ট কতগুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট অ্যাম্প্লিটিউডের কতগুলো যে ওয়েভ চলে আসলো, আনওয়ান্টেড যেই ওয়েভগুলো চলে আসলো, এগুলোকে বলা হচ্ছে হারমোনিক। এবং এগুলো মেজার করা একটা ওয়ে আছে, অর্থাৎ টোটাল সাইন, আমাদের টোটাল পিওর সিগন্যালের কত পার্সেন্ট হচ্ছে আমাদের এই হারমোনিক ডিস্টরশন অ্যাড হয়েছে তার একটা হিসাবকে, একটা মেজারমেন্টকে বলা হচ্ছে টোটাল হারমোনিক ডিস্টরশন। তো এটা মেজার করার অনেক ওয়ে আছে, সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা যাচ্ছি না। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন কোর্সে করা আছে। আপনাদের যদি কারো আগ্রহ থাকে বিস্তারিত জানার, তাহলে সেই কোর্স থেকে দেখে আসতে পারেন। বাট এখানে আমরা সেটা আলোচনা করছি না, কারণ যেহেতু এটা আমাদের আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাবে। তো এতটুকু আমরা জেনে রাখি যে টোটাল হারমোনিক ডিস্টরশন, একটু আইডিয়া নিয়ে রাখলাম জিনিসটা কি। এটা এক ধরনের নয়েজ বলা যেতে পারে। তো এই নয়েজটা 5%-এর বেশি ক্রস করা যাবে না। তবে এটা আমাদের এটার জন্য সাধারণত হারমোনিক ফিল্টার ইউজ করা হয়, বাট আমাদের কোনো কিছু ইউজ করতে হবে না, কারণ আমরা যে ইনভার্টার ইউজ করব, বর্তমান যে সোলার ইনভার্টারগুলো ইউজ করা, সেই ইনভার্টারের ভিতরেই বাই ডিফল্ট এই হারমোনিক ফিল্টারগুলো থাকে। তো অটোমেটিক সেগুলোর ইনভার্টারের কাজ যদিও কিছু হারমোনিক প্রডিউস করা, বাট তাদের মধ্যে সেই ইনভার্টারগুলোতে হারমোনিক ফিল্টার বাই ডিফল্টভাবে ইউজ করে সেটার নয়েজগুলোকে বা হারমোনিকগুলো রিমুভ করে ফেলা হয়। তো সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। এই কোয়ালিটিগুলো অটোমেটিক, আমরা যদি ভালো কোয়ালিটির কিছু ইনভার্টার ইউজ করি তাহলে এগুলো অটোমেটিক থাকবে। দেন এটা হচ্ছে আরেকটি মেজারমেন্ট, সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্টের একটা লেভেল আছে। অর্থাৎ আমরা যদি কোন লাইনটা হচ্ছে আমরা কানেকশন নিচ্ছি, আমরা কি 33 কিলো ভোল্টের কানেকশন নিয়েছি, 33 কেভি নাকি 11 কেভি অথবা 0.4 কেভি এর লাইন যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমাদের ফল্ট কারেন্ট সর্বোচ্চ কত কিলো অ্যাম্পিয়ার হতে পারে। ফল্ট কারেন্ট বলতে আমরা সাপোজ 11 কেভি একটা লাইন নিয়েছি, তো 11 কেভি লাইন যদি আমরা নিই, তো আমরা যে সিস্টেমে লাইনটা নিয়েছি, আমাদের পুরো সিস্টেমে, আমরা এটা কোনো সাবস্টেশনে বা ইন্ডাস্ট্রিতে হতে পারে। তো ইন্ডাস্ট্রিতে কোথাও যদি শর্ট সার্কিট ক্রিয়েট হয়, তো শর্ট সার্কিট ক্রিয়েট হলো, তো সেখানে হাই পরিমাণ কারেন্ট প্রডিউস হবে। তো শর্ট সার্কিট ক্রিয়েট হলে কত হাই পরিমাণ কারেন্ট, হাই লেভেলের কারেন্ট প্রডিউস হতে পারে, সেটা মেজার করা যায় হচ্ছে কি পরিমাণ হাই কারেন্ট প্রডিউস হবে সেটাকে বলা হচ্ছে ফল্ট কারেন্ট। তো এটাকে সাধারণত কিলো অ্যাম্পায়ারে মেজার করা হয়, যেহেতু হাই কারেন্ট লেভেলটা অনেক হাই থাকে, তো সেটাকে কিলো অ্যাম্পায়ারে আমরা অবশ্যই মেজার করবো। তো 11 কেভি লাইন যদি আমরা নিই, তাহলে সর্বোচ্চ 20 কিলো অ্যাম্পিয়ার ফল্ট কারেন্ট সেখানে ক্রিয়েট করা যাবে। ক্রিয়েট অবশ্যই কেউ করতে চায় না, বাট সিস্টেমটাকে এমনভাবে রাখতে হবে যেন কোথাও শর্ট সার্কিট ক্রিয়েট হলে সেই শর্ট সার্কিট কারেন্টের লেভেলটা 20 কিলো অ্যাম্পিয়ার উপরে না যায়। তো এটা করার আসলে সিস্টেম কি, বা কিভাবে আমরা এটা এনশিওর করতে পারি? এটা এনশিওর করার জন্য আমাদের ইম্পিডেন্স লোড ইম্পিডেন্সটা মেনটেন করতে হবে। তো এটা এই ক্যালকুলেশনটা এটা একটু ডিফিকাল্ট। এটা নিয়ে যদি আমরা ক্লাস নিতে চাই বা আলোচনা করতে চাই, তাহলে
আর কমপ্লিট একটা দুইটা ক্লাস লাগবে। তো এই আলোচনাটাও আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন কোর্সে করা আছে, যে কীভাবে আমরা লোড ইম্পিডেন্স বের করব এবং লোড ইম্পিডেন্স ক্যালকুলেট করে কীভাবে আমরা শর্ট সার্কিট কারেন্ট লেভেলটা ক্যালকুলেট করব। তো এটার জন্য হচ্ছে আমাদের যেই ইউটিলিটি আমাদের কনজিউমার সাইডে যে লোডগুলো আমরা ইউজ করবো, সেই লোডগুলোর একটা স্পেসিফিক রেজিস্ট্যান্ট এবং ইন্ডাকটেন্স আছে। সেই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সগুলোর একটি ক্যালকুলেশন করে আমরা টোটাল লোড ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে হবে। মেন কথা হচ্ছে লোড ইম্পিডেন্স ক্যালকুলেট করলেই আমাদের ফল্ট কারেন্টটাকে ক্যালকুলেট করা ইজি হবে। তো এটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, এটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কারণ আমরা যদি রেসিডেন্সিয়াল কিছু হাউসের জন্য এটা ইনস্টল করি, তাহলে সেইটার ফল্ট কারেন্ট সাধারণত এত লেভেল ক্রস করে না, সেটা কমই থাকে। বাট আমরা যদি বড় কোনো সোলার প্লান্টে এটা ইনস্টল করতে যাই, তখন এখানে ক্যালকুলেশনের বিষয় আছে। বাট সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের ডিফারেন্ট ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন কোর্সে করা হয়েছে। এখানে আমরা আলোচনা করলে এটা ভিন্ন খাতে চলে যাবে, তাই আমরা যদি আগ্রহী থেকে থাকি তাহলে সেখান থেকে আমরা দেখে আসতে পারি। দেন হচ্ছে আমাদের বিলিং সিস্টেম, এটা আমাদেরকে দেখা প্রয়োজন। তো এই কোয়ালিটিগুলো আমরা মেনটেন করব। মেনটেন বলতে, যদি স্মার্ট ইনভার্টার আমরা ইউজ করি, ভালো মানে ইনভার্টার ইউজ করি, তাহলে এগুলো নর্মালি এগুলো মেনটেন করা থাকবে। দেন বিলিং সিস্টেম কীভাবে হবে সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ যেহেতু আমরা ভাবছি যে আমরা এনার্জিটা ইনজেক্ট করবো আমরা গ্রিডে, তাহলে পেমেন্টটা কীভাবে হবে, কীভাবে ক্যালকুলেশন হবে, সেটা আমাদের বোঝা দরকার। তো প্রথমে হচ্ছে বিলিং ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার। আমরা জানি যে এনার্জি মেজার করার ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট পাওয়ার যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে সেটাকে আমরা 1 কিলোওয়াট আওয়ার বলছি। এবং সেই 1 কিলোওয়াট আওয়ারের আরেকটা নাম হচ্ছে ইউনিট। তো 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। এবং বিলও করা হয় এনার্জির, যে আমরা যে ইউটিলিটি বিল যে আমরা আমাদের টেস্কো বা অন্য ডিস্ট্রিবিউটর কোম্পানি থেকে দেওয়া হয়, সেই ইউটিলিটি বিলের যে ইউনিট, সেটাও কিন্তু, বা এনার্জি ইউনিটটাও কিন্তু ইউনিটে দেখানো হয় যে কত ইউনিট বিদ্যুৎ আমরা খরচ করেছি। তো বিলিং ইউনিটের ক্যালকুলেশনটা সাধারণত করা হবে নিট মিটারিংয়ে আই মাইনাস ই মাইনাস সি। তো আই ই সি এগুলো জিনিসটা কি, সেটা যদি আমরা বোঝার ট্রাই করি, আই হচ্ছে ইম্পোর্টেড ইউনিটস, অর্থাৎ গ্রিড থেকে কি পরিমাণ এনার্জি আমরা ইম্পোর্ট করেছি বা আমদানি করেছি, গ্রিড থেকে কত পরিমাণ এনার্জি কনজিউম করলাম, সেটা হচ্ছে ইম্পোর্টেড ইউনিট। তো এটা থেকে আমাদেরকে মাইনাস করতে হবে এক্সপোর্টেড ইউনিট, অর্থাৎ গ্রিডে কি পরিমাণ এনার্জি আমরা ইনজেক্ট করলাম বা সাপ্লাই দিলাম সেটা, এবং ক্রেডিটস অফ প্রিভিয়াস মান্থ, অর্থাৎ এই মাস থেকে যে, অর্থাৎ যেই মাসে আমরা ক্যালকুলেট করছি তার আগের মাসে যদি কোনো ক্রেডিট জমা থাকে, অর্থাৎ আগের মাসেও আমরা কিছু ইউনিট এনার্জি আমরা ইনজেক্ট করেছি, তো সেই এনার্জি ইউনিটটা যদি ক্রেডিট হিসেবে জমা থাকে, তাহলে সেটাও ক্রেডিট আকারে আমাদের আই থেকে মাইনাস করা হবে, অর্থাৎ ইম্পোর্টেড ইউনিট থেকে মাইনাস করা হবে। তো এটা হচ্ছে নর্মাল ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে বিলিং করা হয়। বাট এটা হচ্ছে বিলিং ইউনিট, অর্থাৎ কত ইউনিট এনার্জি খরচ করছি সেটার একটা হিসাব। বাট আমাদের যে টাকার অ্যামাউন্ট, সেটা আসলে কিভাবে আসবে, তো টোটাল বিলটা আসবে হচ্ছে আমাদের বিইউ, অর্থাৎ এই যে বিলিং ইউনিট আমরা দেখতে পাচ্ছি, বিইউ হচ্ছে বিলিং ইউনিট। সেই বিলিং ইউনিটের এটার তো একটা চার্জ আছে, অর্থাৎ প্রতি ইউনিট ইলেকট্রিসিটির প্রাইস কত তার একটা হিসেব আছে, সেটা বের করতে হবে। তার সঙ্গে ডিমান্ড চার্জ অ্যাড হবে। তো ডিমান্ড চার্জ কি, সেটা একটু পরেই আমরা এক্সপ্লেন করছি। অর্থাৎ এখানেই আমরা একটু বলে রাখি, আমরা যদি সাপ্লাই নিয়ে থাকি ইউটিলিটি থেকে, তো আমাদের একটি ডিমান্ড চার্জের একটা হিসেব আছে, আমরা হাইস্ট কত পরিমাণ লোড কনজিউম করতে পারবো, সেটার উপর হিসাব করে কিন্তু আমাদের মিটার দেওয়া হয়। সাপোজ আমরা যেই মিটারগুলো ইউজ করি, এনার্জি মিটার, সেই মিটারে কিন্তু একটা রেটিং আছে, যে যেই মিটারে আমরা সর্বোচ্চ 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াট এনার্জি আমরা ইউজ করতে পারবি। সাধারণত ছোটোখাটো যেই বাসাবাড়ি আছে সেগুলোতে 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াটের এনার্জি মিটার সাপ্লাই দেওয়া হয়, অর্থাৎ ওই মিটার দিয়ে সর্বোচ্চ 2 কিলোওয়াট এনার্জি সাপ্লাই আমরা একই টাইমে টানতে পারবো। এর বেশি টানলে হচ্ছে মিটার বন্ধ করে, সাপ্লাইটা বন্ধ করে দেবে। তো এটার একটা পারমিশন আছে। তো প্রতি কিলোওয়াট এনার্জির জন্য একটা চার্জ থাকে, আমি কি পরিমাণ লোড আমি ইউজ করার পারমিশন পাবো। সাপোজ আমাদের এনার্জি মিটারের যে রেটিং, সেটা যদি 2 কিলোওয়াট হয়, তাহলে সেই 2 কিলোওয়াট হচ্ছে আমাদের সাকশন লোড, অর্থাৎ এনার্জি মিটারের ওই রেটিংটাকে সাকশন লোড বলা হয়। তো এই এনার্জি ডিমান্ড চার্জের একটা হিসেব আছে, সেটা কি আমরা একটু পরে দেখব। তার সঙ্গে হচ্ছে, অর্থাৎ বিলিং ইউনিট তার সঙ্গে ডিমান্ড চার্জ অ্যাড করার পর, এই বিলিং ইউনিট এবং ডিমান্ড চার্জ এই দুটার কম্বিনেশনে
যে পরিমাণ অ্যামাউন্টটা হয় তার 5% ভ্যাট বা ট্যাক্স এখানে অ্যাড করে দিয়ে টোটাল বিলটা কাউন্ট হবে। আশা করছি এতটুকু আমরা ক্লিয়ার। তো ডিমান্ড চার্জ কি? এটা হচ্ছে সাকশন লোড মাল্টিপ্লাই রেট, অর্থাৎ সাকশন লোড এটা তো আমরা এক্সপ্লেন করলামই যে একটা হিসেব আছে যে আমি সর্বোচ্চ কি পরিমাণ এনার্জি আমরা ইউজ করতে পারবো, কি পরিমাণ পাওয়ার আমরা অ্যাট এ টাইম ইউজ করতে পারবো, তার উপর ডিপেন্ড করে আমাদেরকে মিটার দেওয়া হবে। ওই পরিমাণ এনার্জি থেকে বেশি পরিমাণ পাওয়ার যদি কনজিউম করা ট্রাই করা হয় তাহলে মিটারটা অটোমেটিক সাপ্লাই বন্ধ করে দিবে। তো যেই অ্যামাউন্টটা হচ্ছে আমরা ইউজ করছি পাওয়ার, সেটা হচ্ছে সাকশন লোড। তো প্রতি কিলো ওয়াটের জন্য একটা রেট আছে যে প্রতি কিলো ওয়াটের জন্য সাপোজ নেট মিটারিং যদি আমরা ইউজ করি তাহলে প্রতি কিলো ওয়াট ক্যাপাসিটির জন্য আমাদেরকে 90 টাকা হচ্ছে পে করতে হয়, 90 টাকা। তো সেই 90 টাকাটা হচ্ছে রেট। তো আমরা যদি 3 কিলো ওয়াটের কোনো এনার্জি মিটার ইউজ করি তাহলে 3 কিলো ওয়াটের জন্য 3 মাল্টিপ্লাই 90, 180 টাকা হচ্ছে ডিমান্ড চার্জ দিতে হবে। এটা আমরা কোনো জাস্ট এনার্জি ইউজ করি আর না করি এই ডিমান্ড চার্জটা আমাদেরকে দিতে হয়। সাপোজ পুরো মাস যদি আমরা কোনো ইউটিলিটি এনার্জি ইউজ নাই করি, যদি কোনো বিল এনার্জি যদি আমাদের ইউজ নাই হয়ে থাকে, একদম 0 ইউনিট যদি আমরা এনার্জি ইউজ করি, তাহলে বিলিংয়ের জন্য কোনো বিল দেওয়া লাগবে না, বাট এই এনার্জি ডিমান্ড চার্জ এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এটা দেওয়া হয়ে থাকে সাধারণত, আর 5% ভ্যাট এটাও দিতে হয়। এখন টেরিফটা আমরা একটু দেখে নিই। টেরিফ হচ্ছে যেই রেটে হচ্ছে আমরা সোল্ড করছি প্রতি ইউনিট এনার্জি, যেই রেটে আমরা সোল্ড করি বা সেল করি সেটা হচ্ছে আমাদের টেরিফ। তো এটার 6টা স্টেপ আছে, অর্থাৎ আমরা যদি 0 থেকে 75 ইউনিট এনার্জি সাপ্লাই দেই তাহলে প্রতি ইউনিটের দাম পড়বে হচ্ছে আমাদের 5.26 টাকা, অর্থাৎ 5 টাকা 26 পয়সা। এরকম করে আমাদের ইউনিটের পরিমাণ যত বাড়বে, অর্থাৎ যত বেশি ইউনিট আমরা এখানে সাপ্লাই দিব, প্রতি ইউনিট এনার্জি রেট বা টেরিফ রেটটা আমাদের তত বাড়তে থাকবে। তো এটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবং এটা কিন্তু মাসে সময়ের সঙ্গে আপডেট হয়। আমরা জানি যে এই যে টেরিফটা এটা কিন্তু আসলে সেম থাকে না, দ্রব্যমূল্যের দাম ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে এটাও ইনক্রিজ হয়ে থাকে। তো এটা বর্তমান অবস্থায় এমন আছে, সামনে এটা অবশ্যই ইনক্রিজ হতে পারে। এবং আরেকটা বিষয় আমাদেরকে উল্লেখ করে রাখা প্রয়োজন যে আমরা ইউটিলিটি গ্রিড থেকে বা ইউটিলিটি কোম্পানি থেকে যেই রেটে এনার্জি বিদ্যুৎটা কিনি বা ইলেকট্রিসিটিটা কিনি সেই রেটে কিন্তু আমরা জাস্ট এটা সেল করতে পারবো না। সেই সেলিং রেটটা একটু কম থাকে। তো সেটা কীভাবে থাকে সেটা আমরা একটু পরে দেখবো অবশ্যই। বাট এই রেটটা কিন্তু আমরা সেই রেট না যেই রেটে হচ্ছে আমাদের ইউটিলিটি কোম্পানিগুলো বা ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলো আপনার কাছে ইলেকট্রিসিটি সেল করছে, এটা তার থেকে কিছু কম পরিমাণে হয়ে থাকে। এটা আসলে কোন রেট অনুযায়ী সেটা আমরা একটু পরে দেখবো। দেন বিলিং সিস্টেমের আমরা যদি কিছু এক্সাম্পল দেখতে চাই, সাপোজ আমরা এমন একটা এনার্জি মিটার নেট মিটারিং সিস্টেম ইউজ করছি, সেই মিটারে আমাদের 200 ইউনিট হচ্ছে ইম্পোর্ট করেছি গ্রিড থেকে, 200 ইউনিট হচ্ছে আমরা কনজিউম করেছি, 200 ইউনিট হচ্ছে আমরা এক্সপোর্ট করেছি। অর্থাৎ সোলার প্যানেল দিনের বেলা অ্যাভেলেবেল কিছু এনার্জি ছিল, সেই এনার্জিগুলো গ্রিড ইনজেক্ট করেছিল, সেটার পরিমাণ ছিল 200 ইউনিট। আবার রাত্রের বেলা হচ্ছে 200 ইউনিট কনজিউম করা হয়েছে টোটাল। এবং প্রিভিয়াস মান্থে কোনো ক্রেডিট আমার ছিল না। সাপোজ এই মাস থেকে আমরা শুরু করেছি, তো প্রিভিয়াস মান্থে কোনো ক্রেডিট তো থাকার কোনো প্রশ্নই আসেনি, সেটা 0। এরকম যদি হয় পরিস্থিতি তাহলে আমাদের টোটাল বিল কত আসে? আমরা বিলিং ইউনিট দেখতে পাচ্ছি আই হচ্ছে 200, অর্থাৎ কী পরিমাণ এনার্জি ইম্পোর্ট করেছি আই 200, দেন এক্সপোর্টেড এনার্জি হচ্ছে 200, এটা আমরা মাইনাস করে দিচ্ছি। প্রিভিয়াস ক্রেডিট তো 0 ছিল, তো 200 - 200 আমাদের ক্রেডিট হচ্ছে 0। তাহলে আমাদের বিল কত আসবে? আমাদের বিলিং ইউনিটের জন্য কোনো চার্জ আমাদেরকে দিতে হবে না, যেহেতু আমরা কোনো ইউনিট ইউজ করিনি। তাহলে ডিমান্ড চার্জটা শুধু আমাদেরকে দিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে 20 কিলো ওয়াটের সাকশন লোড আমরা ইউজ করছি। সাকশন লোডের পরিমাণ যদি 20 কিলো ওয়াট হয় তাহলে প্রতি কিলো ওয়াটের জন্য 90 টাকা হচ্ছে আমাদেরকে পে করতে হয়। তো 20 কিলো ওয়াটের জন্য আমাদের 20 × 20 হয় হচ্ছে 1800 টাকা। তো যখন আমরা 5% ব্যাট আমরা ইউজ করবো, তো সেই 5% ব্যাট হচ্ছে 1800 টাকার উপর হবে, অর্থাৎ 20 × 90 এটা হচ্ছে 1800। সেই 1800 টাকার 5% ব্যাট নিয়ে টোটাল হচ্ছে আমাদেরকে বিল দিতে হবে 890। অর্থাৎ যদিও কোনো ইউটিলিটি
এনার্জি আমরা ইউজ করিনি, অর্থাৎ গ্রিড থেকে আসলে যে পরিমাণ এনার্জি আমরা ইউজ করেছিলাম সেগুলো আমরা দিয়ে দিয়েছি। কোনো এনার্জি আমরা আলটিমেটলি আমরা ইউজ করিনি, কিন্তু তারপরে আমাদেরকে এই 1890 টাকাটা পে করতে হবে, কারণ আমরা একটা ফ্যাসিলিটি নিয়েছি। অর্থাৎ ইউটিলিটি গ্রিড থেকে যে আমরা একটা সাপ্লাই নিয়েছি, এই সাপ্লাইটা যদি না থাকতো তাহলে তো আমরা রাতের বেলা আমাদেরকে জাস্ট ইলেকট্রিসিটি ছাড়া থাকতে হতো। অর্থাৎ এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আমাদের সোলার প্যানেল কোনো পাওয়ার প্রডিউস করে না তখন এটা ইউজ করো। তো এই ফ্যাসিলিটিটা যে আমরা নিচ্ছি, এই ফ্যাসিলিটির জন্য জাস্ট ডিমান্ড চার্জটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, এটা এড়ানোর সুযোগ নেই। দেন 300 ইউনিট যদি আমরা ইউজ করি, ইম্পোর্ট করা হচ্ছে 300 ইউনিট এবং এক্সপোর্ট করা হচ্ছে 250 ইউনিট, তাহলে এবং প্রিভিয়াস মান্থেও এবারও হচ্ছে কোনো ক্রেডিট নেই, তাহলে আমাদের 50 ইউনিট আমরা টোটাল গ্রিড থেকে নিয়েছি। 300 ইউনিট নিয়েছিলাম টোটাল, কিন্তু তার মধ্যে 250 ইউনিট যে ফেরত দিয়ে দিলাম, তাহলে আমি ঋণী থাকলাম হচ্ছে 50 ইউনিট। তো এই 50 ইউনিটটা হচ্ছে আমাদের বিলিং ইউনিটের সঙ্গে যুক্ত হবে। আগে আমরা যদি সেম ডিমান্ড চার্জ ইউজ করি, 20 গুণন 90 হচ্ছে 1800, যেহেতু আমরা 50 ইউনিট এনার্জি ইউজ করে ফেলেছি, প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা হয়, এটা আমরা ধরে নিচ্ছি 5 টাকা, প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা হয়, তাহলে টোটাল 1800, এখানে যে 1800 ছিল সেই 1800 সঙ্গে আরও 250 টাকা হচ্ছে যোগ হয়ে যাবে। 50 গুণন 2 হচ্ছে 250, তাহলে টোটাল হচ্ছে 2050 টাকা আসছে। এই 2050 টাকার 5% ভ্যাট যোগ করলে আমাদের 2152 টাকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইউটিলিটি বিল আসবে। আশা করছি আমরা বুঝতে পারছি যে কীভাবে বিলটা ক্যালকুলেট করা হয়। দেন আমরা যদি 300 ওয়াট ইম্পোর্ট করি এবং 450 ওয়াট যদি আমরা এক্সপোর্ট করি, অর্থাৎ আমরা কনজিউম করেছি, নিয়েছি হচ্ছে 300 ওয়াট, কিন্তু আবার দিয়ে দিয়েছি 450 ওয়াট, অর্থাৎ 150 ওয়াট আমরা বেশি দিয়েছি, তাহলে নর্মালি আমাদের বিলিং ইউনিট জিরোই থাকবে। এখানে যদিও 150 ওয়াট আমাদের যে ক্রেডিট আছে, এটা ক্রেডিট আকারে জমা থাকবে, এবং বিলিং ইউনিট এটা আমাদের জিরো থাকা অবস্থায় শুধুমাত্র ডিমান্ড চার্জে যে 1890 টাকা, সেই 1890 টাকার ডিমান্ড চার্জ আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এই যে 150 ক্রেডিট, 150 ইউনিট আমি ইউটিলিটি গ্রিডে দিলাম, সেটার কি হিসেব রাখা হবে? এটা আসলে ক্রেডিট আকারে জমা হবে 1 মাসের জন্য। 1 মাসে যদি আপনি 150 ইউনিট ক্রেডিট জমা রাখেন, তাহলে পরের মাসের সঙ্গে এটা আপনার যদি আবার কিছু ইউনিট আপনি বেশি ইউজ করেন, সেই ইউনিটটা কাটা যেতে পারে। আর যদি প্রত্যেক মাসেই ক্রেডিটটা জমা হয়, তাহলে পুরো বছর শেষে আপনাকে পুরো বছরে হিসেব করে দেখা হবে যে আপনি কত ক্রেডিট ইউটিলিটি গ্রিডে সাপ্লাই দিয়েছেন, সেই পুরো বছরের হিসাব থেকে পুরো ক্রেডিট অনুযায়ী হচ্ছে আপনাদেরকে পে করা হবে। অর্থাৎ পুরো এখানে পেমেন্টটা হয়ে থাকে, অর্থাৎ ইউটিলিটি গ্রিড থেকে গ্রিডে যদি আপনি এনার্জি সাপ্লাই দেন, তাহলে সেই সাপ্লাইয়ের জন্য পেমেন্টটা হয়ে থাকে বছর হিসেবে, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে এই ক্রেডিট আকারে জমা থাকবে এবং বছর শেষে আপনি পেমেন্টটা নিতে পারবেন। দেন যদি 300 ওয়াট হচ্ছে আমরা ইম্পোর্ট করেছি, 350 ওয়াট আমরা এক্সপোর্ট করলাম, আবার দেখা যাচ্ছে প্রিভিয়াস মান্থে আমরা 50 ইউনিট আমাদের ক্রেডিট ছিল, অর্থাৎ এই মান্থে আমরা দেখতে পাচ্ছি 50 ইউনিট হচ্ছে আমরা ক্রেডিট আকারে জমা করছি, আগের মাসেও 50 ইউনিট ক্রেডিট আকারে জমা করছি, তাহলে আমাদের টোটাল 100 ক্রেডিট, অর্থাৎ এই মাসেও 50 ইউনিটের ক্রেডিট জমা হয়েছে, আগের মাসেও 50 ইউনিটের ক্রেডিট জমা হচ্ছে, অর্থাৎ এবার প্রত্যেক মাসে মাসে হচ্ছে আমাদের ক্রেডিট জমা হতে থাকবে। বছর শেষের ক্রেডিট অনুসারে আমরা পেমেন্ট নিতে পারবো, বাট ডিমান্ড চার্জের যে ভ্যালুটা আছে সেটা আমাদেরকে অবশ্যই পে করতে হবে। আশা করছি বিলিং ব্যাপারটা হচ্ছে আমরা ক্লিয়ার। তো এখন আমরা একটু সে একটা পিডিএফ ফাইল আছে আমাদের, সেই পিডিএফ ফাইলটা আমরা একটু ওপেন করি, যেখানে এই নিট মিটারিং নিয়ে বিস্তারিত বলা আছে। আমরা দেখতে পাচ্ছি নিট মিটারিং নির্দেশিকা 2025। তো এটা আমরা যেই বিদ্যুৎ বিভাগের যে অথরিটির নাম আমরা দেখেছিলাম কর্তৃপক্ষ, সেটা হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, এরকম ছিল। তো এটাকে বাংলায় বলা হচ্ছে টেকসই নবায়ন এবং জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে শ্রেডা বলা হচ্ছে। এটা অবশ্যই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পড়ে গেছে। তো এখানে সূচিপত্রে ডিফারেন্ট কিছু আছে, আমরা একটু জুম করলে বেটার হতো। কন্ট্রোল+ দিয়ে আমরা একটু জুম করে নিলাম। সূচিপত্র আমরা পরে দেখবো। আমরা হচ্ছে নির্দেশিকাতে
এখানে একটা সার্কিটের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে যে আমরা 4 টাইপের গ্রাহকের শ্রেণী বিভাগ দেখেছিলাম, যে আমাদের লো ভোল্টেজ সাইড, এটাকে ভোল্টেজটাকে এখানে চাপ হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ নিম্নচাপ। নিম্নচাপ বলতে আমরা লো ভোল্টেজ সাইড এখানে ইন্ডিকেট করা হচ্ছে। মধ্যম চাপ মানে হচ্ছে মিডিয়াম ভোল্টেজ সাইড, উচ্চ চাপ মানে হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এখানে চাপগুলো আসলে ভোল্টেজ লেভেল বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 33 কেভি, দেন 132 এবং 230 কেভি, এগুলো মিডিয়াম ভোল্টেজ হচ্ছে 11 কেভি, আর এটা হচ্ছে 230 এবং 400 ভোল্ট। তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়েছি, আমরা স্লাইডে যা শেয়ার করেছিলাম সেগুলো এখান থেকে ইনফরমেশন নেওয়া। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি নেট মিটারিং নির্দেশিকা, অর্থাৎ আবেদনকারীর যোগ্যতা। আমরা শুরুতেই বলেছিলাম যে আবেদন করার জন্য একটা কিছু তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়, অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো এগুলো যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পর সেটাই যাচাই করা হবে যে এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করেছেন কিনা। যদি না করা হয়ে থাকে তাহলে সেগুলো আবার ফুলফিল করে পুনরায় আবার আবেদন করা যেতে পারে। ওকে, তো নির্দেশিকা এখান থেকে আমরা দেখে নিব। নবায়নযোগ্য জ্বালানি সিস্টেম, ক্ষমতা এবং বিদ্যুৎ শক্তির রপ্তানির সময়সীমা, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। আচ্ছা, নেট মিটারিং টেরিফ কাঠামো, অর্থাৎ কত ভ্যালুতে হচ্ছে আমরা সেল করছি, কত প্রতি ইউনিট কত টাকা হচ্ছে সেল করা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 33 কেভির ভোল্টেজে, অর্থাৎ আপনাকে পে করবে হচ্ছে ডিস্ট্রিবিউটর কোম্পানি। সাপোজ আপনি যেই ইলেকট্রিসিটিটা ইউজ করেন সেই ইলেকট্রিসিটি প্রডিউস হয়েছে কোনো পাওয়ার প্ল্যান্টে, সেই পাওয়ার প্ল্যান্ট থেকে কোনো একটি ট্রান্সমিশন কোম্পানি ন্যাশনাল গ্রিড থেকে সেটা ট্রান্সমিট করা হয় 132 কেভি বা 230 কেভি, 33 কেভিতে, এইভাবে হাই ভোল্টেজে এই ইলেকট্রিসিটিগুলো ট্রান্সমিট করা হয়। তো সেই 33 কেভি লাইন থেকে যে ট্রান্সমিশন কোম্পানিগুলো আছে যারা 33 কেভিতে বা এর থেকে হাই ভোল্টেজে ইলেকট্রিসিটি ট্রান্সফার করে, সেই 33 কেভি লাইন থেকে ডিস্ট্রিবিউটর যে কোম্পানিগুলো আছে, সাপোজ ঢাকা শহরে আছে ডেসকো হচ্ছে ডিস্ট্রিবিউটর কোম্পানি। সেই ডেসকো এছাড়া অন্যান্য যত ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলো আছে, সেই ডেসকো কোম্পানি কিন্তু ইলেকট্রিসিটি পারচেস করে সেই ট্রান্সমিশন কোম্পানিগুলো থেকে, যারা 33 কেভিতে সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো এখানে হিসাবটা হচ্ছে এরকম, যেই কোম্পানিগুলো ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলো তারা যেই রেটে 33 কেভি ট্রান্সমিশন কোম্পানি বা 33 কেভিতে সাপ্লাই দেওয়া ট্রান্সমিশন কোম্পানির থেকে ইলেকট্রিসিটিটা পারচেস করে, তার থেকে অবভিয়াসলি একটু বেশি রেটে আপনার কাছে সেল করবে। বাট 33 কেভি ট্রান্সমিশন কোম্পানি থেকে যেই রেটে পারচেস করে থাকে, যেই টেরিফে পারচেস করে থাকে, সেই রেটে আপনার কাছ থেকে পারচেস করবে। অর্থাৎ আমি যে বলেছিলাম যে যেই রেটে আপনারা ইলেকট্রিসিটি পারচেস করেন ইউটিলিটি কোম্পানি থেকে, সেই রেটে কিন্তু আপনার কাছে সেল করবে না। অর্থাৎ ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলো আপনি যে সেল করছেন আপনার কাছে সেল করবে না। তো তারা কোন রেটে সেল করবে? তারা যে রেটে 33 কেভি ট্রান্সমিশন কোম্পানি থেকে এই ইলেকট্রিসিটি পারচেস করে, ঠিক সেই রেটেই তারা আপনার কাছ থেকে পারচেস করবে। আশা করছি আমরা ক্লিয়ার। কার্যক্রম এগুলো হচ্ছে আমাদের দেখার বিষয় না, এগুলো রাজনৈতিক ব্যাপার হতে পারে। দেন এখানে আমরা যে প্রসেসটা বলেছিলাম অ্যাপ্লিকেশন প্রসেস, সেই প্রসেসটা আবার এখানে আরেকটু বিস্তারিতভাবে দেখানো আছে। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে কতদিন সময় লাগতে পারে। প্রথমে হচ্ছে আবেদনপত্র দাখিল করার জন্য আমাদের সর্বোচ্চ 5 কর্মদিবসের মধ্যে এটা শেষ করতে হবে। দেন আবেদন মূল্যায়ন, এটা যে যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া আছে, সেটা সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে এটা শেষ করতে হবে। দেন সিস্টেম স্থাপনের জন্য যে আমরা আবেদন করবো, সেই সিস্টেম স্থাপনের জন্য বা ইনস্টলমেন্টের জন্য সর্বোচ্চ 8 মাস সময় নেওয়া যেতে পারে। অর্থাৎ 8 মাসের মধ্যে আপনার কাজ কোম্পানি কমপ্লিট করে ফেলবে। আর যেই সিস্টেম ইনস্টল করা হয়েছে সেই সিস্টেমের যেই সেটা যে সার্ভে করার একটা বিষয় আছে, আমরা দেখতে পাচ্ছি সিস্টেম পরিদর্শন করে হচ্ছে আমার বাণিজ্য চুক্তি স্টার্ট করবে। সবশেষে বাণিজ্য চুক্তি যে স্টার্ট করবে
এটা করার জন্য যে পরিদর্শন একটা বিষয় আছে, এটা কমপ্লিট করে ফেলবে 15 কার্য দিবসের মধ্যে। তো এখানে মোটামুটি একটা হিসেব আছে যে কত দিনের মধ্যে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। দেন অনুমোদিত যন্ত্রাংশ দিয়ে এখানে বলা হয়েছে যে কোন টাইপের কোন সোলার ইনভার্টার, কোন সোলার মডিউল আপনি ইউজ করতে পারেন। এছাড়া কি অর্থাৎ যেই ডিভাইসগুলো আপনারা ইউজ করবেন সেই ডিভাইসগুলো আইইসি স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রিয়েট করা হয়েছে কিনা, বা কোন স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রিয়েট করা, সেই সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। দেন প্রোটেক্টিভ ডিভাইস কোনগুলো ইউজ করতে হবে সেগুলো এখানে বলা হয়েছিল। এটা আমরা দেখে ফেলেছি সিস্টেম কিভাবে কানেকশনটা বিল্ড আপ করা হয়। তো আমরা এই যে ভোল্টেজ বিচ্যুতি বা ভোল্টেজ ফ্লাকচুয়েশন, এটা যে 6% ছিল, আমরা যে আমরা যে স্লাইডে শেয়ার করেছিলাম এটা 6% হতে হবে, সেটা কিন্তু জাস্ট এই আমাদের এই নীতিমালা থেকেই কিন্তু সেগুলো নেওয়া, অর্থাৎ প্রত্যেকটা রেফারেন্স আছে, আমরা এখান থেকেই জাস্ট ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। এবং পাওয়ার ফ্যাক্টর যে 0.85 মেনটেন করতে হবে সেটাও এখানে বলা হচ্ছে। দেন হারমোনিক্স আমরা দেখতে পাচ্ছি এখানে হারমোনিক্স নিয়ে আলোচনা করা হয়েছে, টোটাল হারমোনিক ডিস্টরশন, যেটা আমাদেরকে বলা হয়েছে যে সর্বোচ্চ 5%, ভোল্টেজ লেভেলটা 5% হতে হবে। ভোল্টেজ আনব্যালেন্স, শর্ট সার্কিট লেভেল আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমরা ইউজ করেছিলাম, শর্ট সার্কিট লেভেল কত পার্সেন্ট, কত কিলো অ্যাম্পিয়ার রাখা যাবে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটেকশন সিস্টেমের একটা নীতিমালা এখানে দেওয়া আছে। নিচের দিকে আমরা ফর্ম দেখতে পাবো, আচ্ছা আমরা একবারে নিচে চলে যাই। এই যে আমরা ফর্মটা দেখতে পাচ্ছি, আবেদন ফর্মটা এখান থেকে পূরণ করে জাস্ট আমরা সাবমিট করতে পারবো। এখান থেকেও প্রিন্ট করা যাবে অথবা অনলাইনে সাবমিট করলে তো অনলাইনে সাবমিট করা যাবে। এবং নিচের দিকে কিন্তু মিটারিংয়ের গাইডলাইনও বলা আছে, অর্থাৎ মিটারিং সিস্টেমটা কিভাবে হয়। সাকশন লোডের রেট যে 90 টাকা, এটা আমরা এখান থেকে নিয়েছিলাম, তারাই বলেছিল যে 90 টাকা হলে তাহলে টোটাল বিলের পরিমাণ, আমাদের বিলিং ম্যাটেরিয়াল বা বিলিং ইউনিট আমাদের 0 ছিল, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে বিলিং ইউনিটটা আমাদের 0 ইউনিট, কোনো বিল ইউজ করা হয়নি, কিন্তু তারপরেও আমাদের জাস্ট ডিমান্ড চার্জ আমরা দেখতে পাচ্ছি, ডিমান্ড চার্জ দেওয়া হয়েছে 45,000 টাকা, অর্থাৎ প্রতি কিলোওয়াট 90 টাকা হলে এখানে 500 কিলোওয়াট ডিমান্ড চার্জ ধরা হয়েছিল, সেটা 45,000, আবার 5% ভ্যাট দিয়ে 47,000 টাকা জাস্ট ডিমান্ড চার্জে দেওয়া হয়েছে। ওকে, এখানে আর তেমন শেয়ার করার মতো কিছু নেই। তো এটাই ছিল আমাদের আজকে নিট মিটারিং সংক্রান্ত আলোচনা। আশা করছি আমরা সবকিছু বুঝতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি।